আপনার ফোন হারিয়ে যাওয়ার পর তা কোনো সাইকো হ্যাকারের হাতে চলে যায়, যে আপনার সকল কিছুর অ্যাক্সেস নিয়ে নেয় এবং সে আপনাকে মেরে ফেলতে চায়। কেমন হবে তখন? হ্যালো অডিয়েন্স, আজকে আপনাদেরকে এক্সপ্লেন করতে চলেছি সাইকো হ্যাকিং সিনেমা দ্য আনলকড। চলুন কথা না বাড়িয়ে যাওয়া যাক আমাদের মূল ভিডিওতে। সিনেমার শুরুতেই আমরা নামি নামে একটি মেয়েকে দেখানো হয়, যার দিন শুরু হয় সেল ফোন দিয়ে। ঘুম থেকে উঠে বন্ধুদের সাথে চ্যাট, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা, গুগল ম্যাপের মাধ্যমে ট্রাভেল করা। আজকাল এইসব কেই বা না করে, নামি এর সব কিছুই করে। এবং অনলাইনে পণ্য বাই করা, লেনদেন করা, পেমেন্ট করা, সব কিছু তার ফোনের মাধ্যমেই হয়ে থাকে। তার সেল ফোনে তার ক্রেডিট কার্ড থেকে শুরু করে তার ফিঙ্গারপ্রিন্ট সব কিছুই ছিল। তারপর একদিন নামি তার বন্ধুদের সাথে খুব বেশি ড্রিঙ্ক করে ফেলে এবং বাড়িতে আসার সময় সে পাবলিক ট্রান্সপোর্টে তার সেল ফোন হারিয়ে ফেলে। এটাই ছিল এই নামের জীবনের সবচেয়ে বড় ভুল, কারণ তার ফোন একটি অপরিচিত ব্যক্তির হাতে চলে গিয়েছিল। তারপরে সেই অপরিচিত লোক জো ইয়ংকে দেখতে পাই। তারও দিন শুরু হয় সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার মাধ্যমে, কিন্তু তাও অন্য কারো অ্যাকাউন্ট থেকে, যা অন্য কারো নামে। নামির ফোনও তার কাছে ছিল। যখন নামির বন্ধু তাকে কল করছিল, তখন সে একটি মেয়ে কণ্ঠে বলে যে নামি গত রাতে ফোন পাবলিক ট্রান্সপোর্টে ফেলে চলে এসেছিল। তারপর নামির বন্ধু যখন নামির বাড়িতে আসে, সে নামিকে কোথাও খুঁজে পায় না। নামি এতই ড্রিঙ্ক করেছিল যে তার হুঁশ একদমই ছিল না। সে তার রুমের বাইরে ছাদে গিয়ে ঘুমিয়ে পড়েছিল। যখন তার হুঁশ ফিরে আসে, সে তার ফোন খুঁজতে থাকে, কিন্তু তার কোথাও খুঁজে পায় না। সর্বত্র তার সেলফোন খোঁজা শুরু করে দেন। তারপর তার বন্ধু তাকে বলে যে সে গত রাতে সেলফোন পাবলিক ট্রান্সপোর্টে ফেলে চলে এসেছিল। এদিকে জয়ং শুধুমাত্র তার নামের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইনামি সম্পর্কে অনেক ইনফরমেশন কালেক্ট করে ফেলে। আর তখন নামি তাকে কল করে, আর সে তার সেল ফোনের সম্পর্কে সব কিছু জিজ্ঞাসা করে। জয়ং আগের মতো মেয়ের কণ্ঠে নামির সাথে কমিউনিকেট করে। জয়ং তাকে ফোন ফিরিয়ে দেওয়ার জন্য তাকে ক্যাফেতে দেখা করতে রাজি হয়। নামির সাথে কথা বলার পর জো-ইয়ং নামের পাসওয়ার্ড আনলক করার চেষ্টা করে, কিন্তু সে পাসওয়ার্ড খুলতে ব্যর্থ হয়। তাই সে ফোন জোরে আঘাত করে টেবিলের উপর এবং ফোনের স্ক্রিন ভেঙে ফেলে। এটা সে রাগের মাথায় একদমই করেনি, কিন্তু এর পিছনেও একটি উদ্দেশ্য ছিল, যা আমরা পরবর্তীতে জানতে পারবো। নেক্সট সিনে আমরা দেখতে পাই পুলিশে একটি মেয়ের ডেথ বডি পায়। লাশের অবস্থা এতই খারাপ ছিল যে তা শনাক্ত করা খুবই কঠিন ছিল। ডেথ বডির ফেস বিকৃত করা হয়েছিল এবং তার আঙুলগুলো কেটে ফেলা হয়েছিল যাতে আঙুলের চাপও মুছে যায়। পুলিশ অনেক খোঁজাখুঁজির পরও মৃতদেহের কাছে কোনো এভিডেন্স খুঁজে পায়নি, একটি প্লান্ট ফিট ছাড়া। তাও ছিল ক্রাইম সিন থেকে একটু দূরে। হত্যাকাণ্ডের তদন্ত কর্মকর্তা উজিমান ঘটনাস্থলে যায়, যে তাকে দেখে খুবই অবাক হয়েছিল, কারণ সে ভালো করে জানতো যে এই গাছটি তার ছেলে জো ইয়ং রোপণ করেছিল। উজিমানের সঙ্গী তাকে বলেছে আমাদের জো ইয়ংকে গ্রেফতার করা উচিত, কারণ সে ছাড়া অন্য কেউ এই গাছ সম্পর্কে জানে না। কিন্তু উজিমান বলে সে 7 বছর ধরে আমাদের থেকে দূরে, আর তার লোকেশনও পরিবর্তন হয়নি। যদি সে এমন করতো তাহলে সে একই জায়গায় থাকবে কেন? নেক্সট সিনে আমরা নামিকে দেখি, যে ক্যাফেতে এসেছে। ক্যাফের টেলিফোনে তার জন্য একটি কল আসে। সেই মেয়েটি কল করেছিল, যার সাথে দেখা করতেছিল, আই মিন জো ইয়ং। সে বলে ঘটনাক্রমে তার হাত থেকে ফোন পড়ে যায়, যার ফলে ফোনের স্ক্রিন ভেঙে গিয়েছিল। তাই সে ফোন মেরামত করতে দেয়, তাকে একটি ঠিকানা দেয়, আর বলে সে যেন এই জায়গায় চলে আসে। নামি যখন সেই জায়গায় যায়, তখন জো ইয়ং ফেস হাইড করে নামের সামনে আসে, আর তার সাথে কোনো কথা না বলে তাকে ফর্মালিটি পেপার দেন, যাতে তার ফোন পাসওয়ার্ড লিখতে হয়। ফোন রিপেয়ার করার সময় তার ফোনে এক প্রকার ভাইরাস ইনস্টল করে দেয়, ড্রয়ার থেকে থাকা একটি ফোনের সাথে কানেক্ট করে নেয়। নামিকে ফোন ব্যাক করার পর সে পিসির সামনে বসে থাকে। যখন নামি তার ফোন ওপেন করে, তখন জুয়াং এর সামনে থাকা একটি ফোন অটোমেটিকলি অপারেট হতে থাকে। আসলে নামি তার ফোনে যাই করুক না কেন, জুইয়ং তা ঘরে বসেই দেখতে পারবে। এভাবে জুইয়ং নামের ফোনের কমপ্লিট অ্যাক্সেস নিয়ে নেয়। নামির ফোনে ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেখতে পারে নামি কি করছে, কোথায় যাচ্ছে। একদিন সে নামির সামনে ফেস রিভিল করে। সে নামির ক্যাফের রেগুলার কাস্টমার সেজে যায়। নামির কাছে রেগুলার একই ড্রিঙ্ক অর্ডার করে, যা ক্যাফেতেই ছিল না। এই সুযোগে নামের সাথে সে কিছু কথাবার্তা বলে নেয়। নেক্সট সিনে উজিমান তার বাড়ির সামনে গাড়িতে বসে থাকে, কেননা তার কলিগ তাকে বলেছে হয়তো তার স্ত্রী তার আড়ালে জয়িয়াং এর সাথে দেখা করে। উজিমান বলেন এসব হতেই পারে না, জয়িয়ং এর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, কোনো যোগাযোগ নেই। সে ঘরে গিয়ে তার স্ত্রীর ফোন চেক করে জানতে পারে তার স্ত্রী এবং জয়িয়ং তারা লুকিয়ে কথা বলে, কারণ জয়িয়ংকে তার বাবা একদম পছন্দ করে না। নেক্সট আমরা জয়িয়ংকে দেখি, সে নামির ফোনের মাধ্যমে নামির নজর রাখতে শুরু করে।
যতক্ষণ নামি ফোন ব্যবহার করেন ততক্ষণ নামের ফোনে কি করছে তা নজর রাখে। যখন নামি ফোন রেখে ঘুমিয়ে পড়ে তখন নামি নিজে নিজে ফোন অপারেট হতে থাকে। এর আসল কারণ হলো জো ইয়ং এর কাছে নামির ফোনের অ্যাক্সেস আছে, যার মানে হলো দুই ফোন থেকে কোনো এক ফোন ব্যবহার করলে অন্য ফোন অটোমেটিকলি অপারেট হবে। নামির ফোনের মাধ্যমে ইনফরমেশন কালেক্ট করে ফেলে। নামি কখন উঠে, কি করে, তার ঘরে কি লক আছে কি নেই, কার সাথে মিশে, কোন ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে, তার পছন্দ অপছন্দ কি, নামি সিক্রেটলি কোম্পানির প্রোডাক্ট এক্সপোজ করছে তার সব কিছু জেনে যায়। নামি কার সাথে বেশি ক্লোজ সেটাও জেনে যায়। নামির অফিসের বস নামি কাজে খুশি হয়ে তার স্যালারি 2 গুণ করে দেয় আর বলে কাউকে এই সম্পর্কে কিছুই বলবে না। তারাও যদি এইসব জেনে যায় তারাও বেশি স্যালারি ডিমান্ড করবে। একদিন জুইয়ং নামির ঘরে যায়। নামির ঘরে থাকা এক একটি জিনিস সে চেক করতে থাকে আর সেখানে নামির একটি পুরাতন ফোন দেখতে পায়। তার সাথে কি করবেন আপনারা বুঝে গিয়েছেন। তারপর নামির ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে, যেহেতু নামির ফোনের সম্পূর্ণ অ্যাক্সেস জুইয়ং এর কাছে ছিল, যার জন্য সবকিছু জানতেই পারেনি। এদিকে উজিমান লুকিয়ে জুইয়ং এর ঘরে যায়, তার থেকে এভিডেন্স খুঁজে পায় যা থেকে বোঝা যায় জঙ্গলে পড়ে থাকা লাশের খুন জুইয়ংই করেছিল। তখন এই জুইয়ং এর ঘরে চলে আসে আর সে বুঝে যায় তার ঘরের ভিতর তার বাবা তল্লাশি করছে। উজিমান প্রতিটি জিনিসের ভিডিও করতে থাকে। ততক্ষণে জুইয়ং উজিমানের ফোন হ্যাক করে ফেলে আর মেসেজ করে বলে ভালো করে জানে তার বাবা তার ঘরের ভিতরে আছে। যার ফলে উজিমান জুইয়ংকে খুঁজতে বাইরে যায়। জুইয়ং তাকে কিছু ফটো সেন্ড করে যা দেখে উজিমান মনে করে পাশের বাসার ছাদ থেকে এই ছবিগুলো তোলা হয়েছে। আর উজিমান সেই ছবির পিছনে দৌড়তে শুরু করে। গিয়ে এসে লক্ষ্য করে যা জুইয়ং এর কোনো প্ল্যান ছিল। আসলে জুইয়ং তার ঘরেই ছিল। এই সুযোগে তার ঘর থেকে সকল প্রমাণ লুকিয়ে ফেলার চেষ্টা করছিল। যাওয়ার সময় জুইয়ং তাই সেই ক্যাফেতে যায় স্পেশাল ড্রিঙ্ক অর্ডার করে, যাতে নামির বাবা ছিল। নামির বাবা তারকে চিনে ফেলে তার জন্য জুইয়ং সেখান থেকে চলে যায়। এই ক্যাফেতে নামিও ছিল। যাওয়ার সময় নামিকে তার বাবা বলে জুইয়ং টাইপের ছেলে থেকে সব সময় দূরে থাকো। নামি তার কথায় রিয়্যাক্ট করে আর এইসব কথা জুইয়ং সব কিছুই শুনেছিল। রাতে নামি তার বেস্ট ফ্রেন্ডের সাথে জুইয়ংকে নিয়ে কথা বলতে থাকে আর মোবাইলের দিকে তার নজর একদমই সরে যায়। এই সুযোগে জুইয়ং নামির ফোন থেকে তার বাবার ফোনে সরি বলে মেসেজ করে আর একটি লিঙ্ক পাঠায় আর এই অ্যাপ ইনস্টল করতে বলে, যাতে নামির ফোন হারিয়ে গেলে খুঁজতে অসুবিধা না হয়। এই অ্যাপ্লিকেশন ইনস্টল করার সাথে সাথে নামির বাবার ফোনের অ্যাক্সেস জুইয়ং নিয়ে নেয় আর মাঝরাতে গেটের সামনে নামির বাবার নামে একটি গিফট বক্স রাখে। যখন নামির বাবা তার নিতে আসে তখন নামির বাবাকে পিছন থেকে কে যেন হার্ট আঘাত করে। সে আর কেউ ছিল না, এটা ছিল জুইয়ং। এইভাবে নামির বাবার ঘরে সহজেই ভিতরে যেতে পারে। তার পরের দিন নামি লক্ষ্য করে যে তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে এমন এমন কথা বলেছে তার কোম্পানির রাতের মধ্যেই বন্ধ হয়ে যায়, যা দেখে সে পুরো শকড হয়ে যায়। সে অফিসে যায়, তার বসকে বোঝানোর ট্রাই করে যে আমার আইডি হ্যাক হয়ে গিয়েছে, কিন্তু তার বস তার কোনো কথা না শুনে তাকে ধাক্কা দিয়ে বের করে দেয়। এটাই তো জুইয়ং চেয়েছিল। এইসব লোক থেকে নামিকে দূরে সরাতে চেয়েছিল। যারা নামির খুব ক্লোজ তারা খুব কিছু হলে যেন তার খোঁজ খবর না নিতে পারে। নামি তার হ্যাকিং রিপোর্ট করতে সাইবার ক্রাইম অফিসে যায়। তারা তাকে বলে যে তার অ্যাকাউন্ট হ্যাক হয়, তাহলে তার প্রুফ কি? তখন নামি বলে তার অ্যাকাউন্ট হ্যাকারকে সে নিজেই খুঁজে বের করবে। তখন নামির বাবার একটি মেসেজ আসে। সে বলে আমি কিছুদিনের জন্য শহরের বাইরে যাচ্ছি, তুমি চিন্তা করো না। আসলে তার বাবা জুইয়ং এর কাছে আটক ছিল। তারপর আমরা নামিকে দেখি যে তার বেস্ট ফ্রেন্ড ইয়নজুর সাথে ক্যাফেতে বসেছিল। কিভাবে সে হ্যাকারকে খুঁজে বের করবে তা সম্পর্কে কথাবার্তা বলছিল। আর তখন সেখানে জুইয়ং চলে আসে। যেহেতু জুইয়ংকে নামি অনেক ভালো মানুষ মনে করে, তাই জুইয়ং এর কাছে তার হেল্প চায়। জুইয়ং বলে তোমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক হয়নি, বরং তোমার পুরো ফোনেই হ্যাক হয়ে গিয়েছে। আমি চেষ্টা করব হ্যাকারকে খুঁজে বের করে দিতে, তবে আমার অনেক সময় লাগবে। আর এসব বলতে বলতে নামিকে বাইরে আসতে বলে। নামি বাইরে গেলে বলে যে তোমার ফোন হ্যাকিং এর সফটওয়্যার ইনস্টল করা হয়নি, বরং তোমার ফোন এমন একজন করেছে যে তোমার ফোনের পাসওয়ার্ড জানতো। তোমার কি কোনো রুমমেট আছে যে সব জানতো? সে আরো বলে যে আমার মনে হয় গত রাতে তোমার ফোন হ্যাক করা হয়েছে। যখন তুমি ঘুমিয়েছিলে তখন হয়তো তোমার ফোন দিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হয়েছে। আসলে জুইয়ং চাইছিল নামির কাছ থেকে তার বেস্ট ফ্রেন্ড ইয়নজুকে দূরে সরিয়ে দিতে। পরে জুইয়ং যা চাইছিল তাই হয়েছিল। সে ইয়নজুকে বলে এই কাজ কি তুমি করেছ? গত রাতে তুমি আমার সাথে ছিলে, তুমি আমার ফোনের পাসওয়ার্ড জানো, সব কিছুই জানো। বারবার নামি জিজ্ঞাসা করলে ইয়নজু তাকে বলে যে আমি এসব করেছি, যাও পুলিশে গিয়ে কমপ্লেন করো। যাওয়ার সময় নামিকে এটাও বলে যে আজকের পর থেকে আমার সাথে কোনো কন্ট্রাক্ট করার চেষ্টা করবে না।
যার পরে সিনে আমরা পুলিশকে দেখতে পাই, যারা এরিয়া থেকে আরও কয়েকটি লাশ খুঁজে পায়, যার জন্য কেসটি সবার সঙ্গে হাইলাইটস হয়ে যায়। কিন্তু উজিমান জানে যে এই খুন সবকিছু জো ইয়ং করেছে, তার কাছে সবকিছুর এভিডেন্স ছিল। তখন তার কলিগ উজিমানকে বলে জো ইয়ং এর বিরুদ্ধে রিপোর্ট করা দরকার। তখন উজিমান বলে, আমার মনে হয় জো ইয়ং আমার জন্য এমন করেছে। তখন কলিগ তাকে বলে, আমি তা বলছি না, আমার কাছে জো ইয়ং এর রিপেয়ারিং শপের লোকেশন আছে, আমাদের তার রিপেয়ার শপ গিয়ে দেখা প্রয়োজন। তখন তারা জলদি করে রিপেয়ার শপে যাওয়া শুরু করে। অন্যদিকে নামি জঞ্জুর কথা চিন্তা করে কান্না করতে থাকে, যার ফলে সে রাগে তার ফোন ফ্লোরে ছুঁড়ে মারে, যার ফলে স্ক্রিন ভেঙে যায়। ভাঙ্গা স্ক্রিন দেখে নামির কিছু মনে পড়ে যায়। অন্যদিকে উজিমান রিপেয়ার শপে পৌঁছে যায়, সকল কিছু এলোমেলো অবস্থায় দেখে, যার মানে জইয়ং এর সমস্ত প্রমাণ সরিয়ে ফেলেছে। যাদের ফোন সে রিপেয়ার করেছিল তাদের লিস্ট রেখে চলে গিয়েছিল। এতক্ষণে নামি সেই রিপেয়ার শপে চলে যায়। তারপর নামি উজিমানকে বলে যে কেউ একজন তার ফোন রিপেয়ার করার জন্য এই শপে দিয়েছিল, কিন্তু তারপর এই ফোন হ্যাক হয়ে গিয়েছিল। তারপর সে লক্ষ্য করে রিপেয়ার শপের ওনার জো ইয়ং। যখন নামি উজিমানের ফোন দিয়ে কোম্পানিতে কল করে, কোম্পানি থেকে জানানো হয় জো ইয়ং নামে তার কোম্পানির কোনো লোক নেই। তখন নামির বুঝতে আর বাকি ছিল না যে তার ফোন হ্যাক করেছিল সে আর কেউ নেই, সে ছিল জো ইয়ং। নামি উজিমানকে বলেন, আপনারা তাকে কেন খুঁজছেন? উজিমানের কলিগ বলতেই যাবে তখন উজিমান তাকে আটকে ফেলে আর জানায় যে জো ইয়ং একজন বিশাল হ্যাকার। নামি তাদেরকে বলে যে এই বিষয়ে আমি তাদের হেল্প করতে পারবে। নামি তখন অভিনয় করবে যে সে জো ইয়ং সম্পর্কে কিছুই জানে না। যখন তার সাথে দেখা হবে তারা জো ইয়ংকে ধরে ফেলবে, যার জন্য তার ফোন অন করতে হবে। যদি জো ইয়ং এর সন্দেহ হয় তাহলে সে নামির সামনে কখনোই আসবে না, আর এমন অন্য কারোর সাথে করবে যাতে অফিসার রাজি হয়ে যায়। তারপর নামি তার ফোনে অন করে এবং জুইয়ংকে মেসেজ করে, তুমি আমার সাথে দেখা করতে পারো, তাছাড়া আমার ল্যাপটপও চেক করতে হবে, হতে পারে সেই হ্যাকার আমার ল্যাপটপও হ্যাক করে ফেলেছে। এই কথা শুনে জুইয়ংও রাজি হয়ে যায়। জুইয়ং এরকম ভাবে রেডি হতে থাকে যেভাবে নামি তাকে দেখতে চায়। নামিও খুশি খুশি ডিনার জন্য রেডি হতে থাকে জুইয়ংকে ধরার জন্য, কারণ নামিও জেনে গিয়েছিল জুইয়ং এইসব করেছে। যেহেতু ক্যামেরার সাহায্যে সে সব কিছু দেখছিল, তাই ক্যামেরার সামনে হাসি মুখে থাকে। অন্যদিকে উজিমানের বাইরে জুইয়ং এর জন্য অপেক্ষা করতে থাকে। যখন জুইয়ং আসে পুলিশ তাকে গান পয়েন্টে নিয়ে নেয়। তখন জুইয়ং এর মনে পড়ে তার বাবা 7 বছর ধরে দেখেনি, তাই তার বাবাকে চিনতে পারেনি। তাই এ কারণ দেখিয়ে অভিনয় করে শুরু করেন, আপনারা বোধহয় ভুল কিছু হয়েছে। তখন অফিসার এসে বলে আপনার আইডি দেখান। সে উল্টো বলে আপনাদের আইডি দেখান, আমার মনে হচ্ছে আপনারা পুলিশ অফিসার নয়। এই বলে মোবাইল বের করে ভিডিও করতে থাকে, যার জন্য অফিসার তাকে যেতে বলে। যেহেতু নামি জইয়ংকে বারবার কল করতে থাকে, জইয়ং কল ধরে বলে যে আমার জরুরি কাজ পড়ে গেছে, 1 সপ্তাহ পরে কথা হবে। এই বলে সে তার ফোন অফ করে দেয়। তখন উজিমানের সাথে দেখা করে আর সব কিছু বলে। এইদিকে অফিসার্স 1 সপ্তাহ অনেক দিন, তার আগেই জুইয়ংকে ধরতে হবে। তখন নামি বলে আমার কাছে পুরনো ফোন আছে, যদি আমি তা ব্যবহার করি জুইয়ং ফার্স্টেড হয়ে যাবে, সে জলদি ব্যাক করবে। অন্যদিকে উজিমানের ছেলে জুইয়ং এইসব খুন করেছে তা পুরো পুলিশ স্টেশন ছড়িয়ে গিয়েছিল, যার জন্য অনেক ভয় ভাবে যে উজিমান এই খুনের সাথে জড়িত। যার জন্য উজিমান অনেক চিন্তিত হয়ে পড়ে, যার নামিকে বলে যে তারা পুলিশ স্টেশনে যাচ্ছে, কিন্তু আপনারা এখানে একলা থাকা ঠিক হবে না, আশেপাশে কি আপনার কেউ বাড়িতে আছে? নামি বলে তার বাবার কথা। অফিসাররা তাকে বলে তার বাবার কাছে নিয়ে যেতে। যাওয়ার পর তাকে কন্ট্যাক্ট নাম্বার দেন আর বলে কোনো ভুলভাল কিছু হলে আমাদের কল করবে। একটি কার্ডে কিছু লেখা লিখেন, নামি পুলিশদের দেখা যায়, আমি আপনাদেরকে মেসেজ করতে থাকবো, যদি কোনো কারণবশত মেসেজ আসা বন্ধ হয়ে যায় তাহলে বুঝে যাবেন আমার সাথে খারাপ কিছু হতে চলেছে। তারপর নামি তার বাবার রুমে যায়, গিয়ে দেখে তার বাবা ঘুমাচ্ছে, যার ফলে সে কোনো কিছু চিন্তা না করে তার রুমে চলে আসে এবং সে ফোন অন করে। তখন জুইয়ং তাকে মেসেজে বলে, আমি জেনেছি তুমি তোমার ফোন চেঞ্জ করে ফেলেছ, আমিও আমার ফোন চেঞ্জ করে ফেলেছি। আর তার নাম্বার দেন। যখন ওই নাম্বারের নামে কল করে সে শুনতে পায় তার উপরের রুমে মোবাইলের আওয়াজ পাওয়া যাচ্ছে, যার জন্য সে জেনে যায় জুইয়ং তার বাবার রুমে। সে তাড়াতাড়ি তার বাবার রুমে যায়, গিয়ে দেখে তার বাবা রুমেই ছিল না। তখন সে অফিসারকে কল করতেই যাবে, কিন্তু তখন থেকে তার ফোন অটোমেটিকলি কাজ করতে শুরু করেছে। সে বুঝে যায় এই ফোনও জুইয়ং এর কন্ট্রোলে। তার বাবাকে খুঁজতে সে বাইরে যায়, তখন তার সামনে জুইয়ং চলে আসে আর নামি জিজ্ঞাসা করেন আমার বাবা কোথায়? তখন জুইয়ং একটি ভিডিও দেখায় যে তার বাবাকে কোথাও বন্দি করে রেখে দিয়েছে। নামি জুইয়ংকে বলে যে তুমি আসলে আমাদের কাছে কি চাও?
জুয়াং বলে, আমি আসলে কিছু টাইম লুকিয়ে থাকতে চেয়েছিলাম, কিন্তু তোমার কারণে সব কিছু বেঁচতে গিয়েছে। তখন নামি বলে, তুমি যা বলবে আমি তাই করব, কিন্তু আমার বাবাকে তুমি ছেড়ে দাও। জুইয়ং বলে যে, যেহেতু তুমি বলেছো অফিসারকে মেসেজ করবে, তাহলে এখনই মেসেজ দাও, বলো কাল সকালে তোমার সাথে দেখা করবে। নামিও তাই করে আর বলে, তুমি অনেক কষ্ট করেছো, এবার রেস্ট নাও। অন্যদিকে উজিমান জানতে পারে যে জঙ্গলে পাওয়া লাশের সাথে তার ছেলের ডিএনএ মিলে গিয়েছে, যার মানে হলো তার ছেলে 1 বছর আগে মারা গিয়েছিল। তাহলে এই ছেলেকে। আর তখন নামিকে দেখায় যে তার বাবাকে বাথরুমে বেঁধে রেখেছে আর চাকু ধরে বলে, আমি যা বলি তুমি তাই করো, নয়তো তোমার বাবাকে মেরে ফেলবো। নামিও তার কথা মেনে নেয়, যার ফলে হাত পা বেঁধে নামিকে বন্দি বানিয়ে ফেলে। আর নামি বলে, তুমি যা বলেছো আমি তাই করেছি, এখন তুমি আমার বাবাকে ছেড়ে দাও, আমার বাবাকে মুক্তি করে দাও। তখন নামিকে বলে যে, আমি বলেছিলাম তোমার বাবাকে মুক্তি দেব, এই যে করে দিয়েছি, এই বলে বাথরুমের পানি ছেড়ে দেয়, যাতে আস্তে আস্তে তার বাবা যেন মারা যায়। যা দেখে নামি জুড়ে জুড়ে চিৎকার করতে থাকে। আর জইয়ং বলে, তাহলে তুমি তোমার বাবাকে মেরে ফেলো। এই বলে নামিকেও বাতে ফেলে দেয়। নামির বাঁচার জন্য স্ট্রাগল করতে থাকে, কিন্তু নিজেকে বাঁচানোর চেষ্টায় সে তার বাবাকে ডুবিয়ে দেয়। আর সে লক্ষ্য করে যে নিজেকে বাঁচানোর জন্য তার বাবাকে হত্যা করে ফেলেছে। আর তখন সিং ব্ল্যাক হয়ে যায়। আর তখন জইয়ং আসে। আর নামির এই অবস্থা দেখে সে খুবই খুশি হয়ে যায়। আর নামির একটি পিক তুলে তার ওয়ালপেপারে লাগিয়ে দেয়। জইয়ং যখন রুমে আসে তখন নামির লেখা সেই পেপার চোখে পড়ে। তা হাতে নিয়ে দেখে তাকে বলে, নো মেসেজ, অনলি কল। কারণ নামি বুঝতে পেরেছিল তার এই ফোনও হ্যাক হতে পারে, তাই নামি লিখে মেসেজ দিয়েছিল। নামির হাত দিয়ে মেসেজ সেন্ড করিয়ে সে নিজের পায়ে নিজেই কুড়াল মেরে ফেলেছিল। তো তখন অফিসাররাও সেখানে চলে আসে আর তাকে গান পয়েন্টে নিয়ে নেয়। যেহেতু উজিমান জানতে পেরেছিল সে তার ছেলেকে মেরে ফেলেছে, তাই জইয়ংকে অনেক মারতে থাকে। অন্যদিকে নামি বাতে ডুবেই যাচ্ছিল, তখন অফিসারের তাকে বের করে আনে আর তাকে বাঁচিয়ে ফেলে। অন্যদিকে জইয়ং বলতে থাকে, আমার চোখের দিকে তাকাও, আমি তোমার ছেলে, আমি তোমার কারণে এমন হয়ে গিয়েছি। উজিমান কিছুটা ইমোশনাল হয়ে পড়ে। তখন তাকে বলে, তোমার ছেলে অনেক বোকা ছিল, সে কাউকেই মারতে পারতো না, তাই আমি তাকে মেরে ফেলেছি। যখন উজিমান তা কনফার্ম হয় তখন সে জুইয়ংকে অনেক বাজেভাবে মারতে থাকে। অন্যদিকে অফিসার নামির বাবার শ্বাস চালু করার চেষ্টা করে। অন্যদিকে উজিমান এতই রেগে যায় যে তাকে মারার জন্য বন্দুক বের করে ফেলে আর তাকে বলে, আমাকে মাফ করে দাও, আমাকে ছেড়ে দাও, আমি জেলে যাওয়ার জন্য প্রস্তুত, আমাকে বাঁচতে দাও। আর নামিও সব কথা শুনেছিল আর তার লক্ষ্য করে উজিমান তাকে মারছে না, কিন্তু এই সাইকো কিলার তার দিকে তাকিয়ে হাসতে থাকে, যা দেখে নামি অনেক রেগে যায় আর অফিসারের গান নিয়ে তাকে মেরে ফেলে। নামির উপর কোনো দোষ না আসে তার জন্য উজিমান নামি থেকে গান নিয়ে নেয়। অন্যদিকে নামির বাবারও হুঁশ ফিরে আসে এবং একজন আরেকজনকে জড়িয়ে ধরে। আর তারপরেই ফুল সিনেমাটাই শেষ হয়ে যায়।